গল্প সে আমার মেয়ে। লেখায় তাহরিমা। একের পর এক পাত্রপক্ষ যখন পছন্দ না করে ফিরিয়ে দিচ্ছিল, জীবন নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। শ্যামবর্ণের মেয়েদের কি অপরাধ আমার জানা নেই। হঠাৎ মনে রাগ চেপে বসল যে বিয়েই করব না, নিজের জীবনের দায়িত্ব নিজেই নিব। আমি তা নিই। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, 2 ভাই 2 বোন, সুখী পরিবার বলা যায়। তবে পরিবারের বড় সন্তান হওয়ায় বিয়ে না হওয়ার যন্ত্রণা যে কত তীব্রতা কাকে বুঝাবো। কেউ কেউ ভাবে বিয়ে না হওয়ার পিছনে আমি দায়ী, কিন্তু আসলে কি তাই? আচ্ছা, যদি আমি বিয়ে না করি, চিরকুমারী থাকি, তাহলে এর চাপ কি ছোট ভাই বোনদের উপর পড়বে? সমাজের মানুষ কি ছি ছি করবে? এসব ভাবতে ভাবতে আমি যেন অন্ধকারে তলিয়েই যাচ্ছিলাম এক প্রকার। ধৈর্য ধরতে যেন খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আত্মহত্যার মতো দুঃসাহস আমি দেখাতে পারছি না। আমি যেন সবার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। বাইরে তেমন বের হওয়া হয় না, শুধুমাত্র স্কুলের জন্য বের হই। হ্যাঁ, আমার আরও একটা পরিচয় আছে, আমি একজন স্কুল টিচার। আমি কেমন সেটা মানুষের চোখে পড়ে না। মানুষের চোখে পড়ে আমার বয়স বেড়ে গেছে, আমার গায়ের রং নিয়ে এমন ভাব করে যেন এমন টাইপের মেয়েরা ভালোই হয় না। আমার আম্মু এ নিয়ে টেনশন করে করে অসুস্থ হয়ে যাচ্ছে। সবার বিয়ে হবে বলে কথা আছে। অনেকেই আমাকে উপদেশ দেয় যে আমি যেন ফর্সার ক্রিম ব্যবহার করি, আমি যেন মডার্ন টাইপের চলাফেরা করি। কেন? আমি যেমন তেমন থাকতেই আত্মসম্মান বোধ করি, তাই আমি আমার মতোই থাকব, কিন্তু আম্মুকে বুঝাতে পারি না। তা নি। আম্মু পিছন থেকে ডেকে বলল, আসার সময় তোর ভাইবোনের জন্য খাতা কলম কিনে নিয়ে আসিস। আচ্ছা আম্মু। আমার আব্বু প্রবাসী। আব্বু যথেষ্ট আমাকে ভালোবাসে। আমি অনার্স পাশ করে স্কুলে জয়েন করেছি। গ্রামে বাস করায় এখানে অনেক ছেলে মেয়ে পড়ালেখা করে না অথবা টাকার জন্য পড়ায় না। আমি যথাসাধ্য চেষ্টা করি তাদের বিনামূল্য প্রাইভেট পড়াবার। আমাকে গ্রামের অনেকে ভালোবাসে, আবার অনেকে হিংসার চোখে দেখে। তাদের এসব বিষয়ে মাথা ঘামানোর সময় আমার নেই যে। ভাইবোনের পছন্দ অপছন্দের সব খেয়াল আমি রাখি। আমি যে ওদের বড়াপু। রাস্তা দিয়ে আনমনে হেঁটে যেতেই উড়োনায় টান পড়তেই খেয়াল করি এক পিচ্ছি ধরে আছে। বয়স বেশি হলে 1 বছর বা তার চেয়ে কম, এরকম বয়সী বাচ্চারা সাধারণত যা পায় তা বক করে ধরে বসে থাকে। এমনভাবে আমার উড়না ধরেছে, ছুটাতে পারছি না। বাচ্চাটা একটা ছেলের কোলে, ছেলেটা দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আমি পিছনে হওয়ায় দেখতে পারছে না। বাচ্চাটা হঠাৎ কেঁদে ফেলল, আর অস্ফুট স্বরে বলল মাম্মাম। মানে সে আমার কোলেই উঠবে। আমি কোলে নিতেই ছেলেটা পিছন ফিরে তাকালো। এতক্ষণে বাচ্চাটার কান্না থেমে গেছে, এটুকু বাচ্চা মাকে চিনতে পারছে না। মায়ের মতো দেখলেই সবাইকে মা মনে করে, হয়তো আমিও তার মায়ের মতো, তাই। ছেলেটা চশমা পরা, চিল্কি চুল। চুলগুলো কিছুটা কপালে এসে পড়েছে, শার্ট পরেছে। খুঁচাধারী। এর চেয়ে বেশি কিছু লক্ষ্য করতে পারছি না, কারণ আমার লক্ষ্য বাচ্চাটার দিকে। হেউ মিস, বাচ্চাটা এভাবে নিয়ে নিলেন কেন? তানি জবাব দিল, দেখছেন না বাচ্চাটা আমার কোলে আসার জন্য কাঁদছিল, তাই বলে নিয়ে নিবেন তো। ছেলেটা বাচ্চাটাকে নিতে হাত বাড়ালো। হাবিবা, বাবাইয়ের কাছে চলে এসো। বাচ্চাটা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকল। হাবিবা, আমার ভালো মেয়ে যে না? বাচ্চাটা এবার আমার গলা জড়িয়ে থাকলো, এর মানে সে তার বাবাইয়ের কাছেও যাবে না। এটুকু বাচ্চা নিজের বাবাইয়ের কাছে যাওয়ার কথা। আমাকে চিনে না, কিন্তু এভাবে জড়িয়ে ধরে আছে। আমার ভিতরে তোলপাড় শুরু হয়েছে। নিজেকে যেন মনে হচ্ছে মা মা, অথচ কারোর মা হওয়া সেটা কি আমার কপালে আছে? বিয়েই হচ্ছে না, এসব নিছক কল্পনা। আমি নিজেকে সামলে বাচ্চাটাকে বললাম, বাবাইয়ের কাছে যাও হাবিবা, আমি তোমার কেউ না, তোমার মাম্মাম বাড়িতে অপেক্ষা করছে। তারপরও বাচ্চাটা বুঝতে চাইছে না। ছেলেটা অপলক চেয়ে আছে, সে পরিস্থিতিতে কি করবে বুঝছে না হয়তো।
আপনি কথাটা ভুল বলছেন, ওর মা বাবা দুইটাই আমি, ওর মা মৃত। তানি অবাক হলো, নিজের স্ত্রী মৃত এভাবে কেউ বলে? অদ্ভুত লোক তো। নাকি স্ত্রীকে ভালোই বাসত না? মারা যাওয়ার সাথে সাথে মহব্বত উঠে গেল। অবশ্য এটাই ছেলেদের স্বভাব, একটা গেলে আরেকটা পাবে, তানির ধারণা এটাই। এসব মনে মনে ভাবতে ভাবতে হাবিবা তানির দিকে চেয়ে মুচকি হাসল। তানি খেয়াল করল মেয়েটা তার বাবার মতোই হয়েছে, একই চেহারা, একদম পরীর মতো। তানি বলে উঠল, বাবাইয়ের কাছে যাবে না? সে মাথা নাড়ালো, মানে যাবে না। তানি ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, বাসায় কে কে আছেন? আমার আম্মু আর আমি। হাবিবার কেন মনে হলো আমি ওর মাম্মাম? ওর মা কি আমার মতো? কিছুটা। তবে সে তো মাকে ভালোভাবে দেখার আগেই। আপনার নাম? আমি হাসান, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। তারপর তানি হাসান পরিচিত হলো। তানি হাবিবাকে বুঝালো, মাম্মাম তাদের বাড়িতে আসবে, এখন বাবাইয়ের সাথে চলে যাও। হাবিবা কি বুঝলো হাসানের কোলে উঠে গেল। এদিকে তানিয়ে মিথ্যাটা না বললে হাবিবাকে যে হাসানকে দিতে পারত না। তানি বিদায় নিয়ে যেতেই হাবিবা কান্না করে ফেলল। হাসান বুঝে একটা বাচ্চার বাবার পাশাপাশি মায়েরও প্রয়োজন, কঠিন ভাগ্য বাচ্চাটাকে কষ্ট পেতে হচ্ছে। তানির মিথ্যা কথাটা হাসানের মনে ধরল। তানিকে ফলো করতে করতে হাসান তানির ঠিকানা নিয়েই বাসায় ফিরে আসলো। তানি প্রতিদিনের মতো আজকে ও মাকে ঘটে যাওয়া সব বলল। এটাই ওর অভ্যাস, সারাদিন মায়ের সাথে বকবক করবে। এদিকে হাসান বাসায় গিয়ে মাকে সব খুলে বলল। মেয়েটাকে প্রথম দেখায় শান্ত আর ভদ্র মনে হলো। হাসানের মুখে ওই মেয়ের কাহিনী শুনে হাসানের মা খুশি হলো, আর হাসানকে বলল এবার যেন সে আরেকটা বিয়ে করে। হাসান চুপ হয়ে চলে যেতে নিলে আবার ও তার মা বলে, ঠিকানা তো বল, আমি না হয় প্রস্তাব নিয়ে যাই, হাবিবার জন্য হলেও রাজি হ। হাসান ঠিকানা বলে এর বাইরে হ্যাঁ না কিছুই বলল না, তার মেয়ের জন্য সে সব করতে পারে। হাসানের মা প্রস্তাব নিয়ে যায়। এদিকে তানির মা বাবা কিছুতেই এমন পাত্র রাজি হচ্ছে না। তাদের প্রথম মেয়ে, আদরের মেয়ে, অথচ বিবাহিত ছেলের সাথে কিভাবে বিয়ে দিবে এই নিয়ে। কিন্তু তানির মা তানির বাবাকে বুঝায়, যার ভাগ্যে যেমন লিখা থাকবে তেমনই ঘটবে। হয়তো এতেই তানির ভাগ্যে লিখা আছে, আর আল্লাহ ভরসা, আল্লাহ ভালো কিছুই করবেন। তানির নিজস্ব কোনো মতো নেই, সে মা বাবার পছন্দের উপর যথেষ্ট ভরসা রাখে। তার ভিতরও হাহাকার লাগছে। তানি আল্লাহর কাছে দোয়া করে যেন মানুষগুলো ভালো হোক। যে লোক নিজের স্ত্রীর মৃত্যুর খবর এভাবে বলতে পারে সে আর যাই হোক স্ত্রীকে ভালোবাসতে পারে না। তবে প্রথম দেখাতে মানুষটা কেমন নির্বাচন করা কঠিন। এতদিন তানিকে কত পাত্র ফিরিয়ে দিয়েছে, কিন্তু আজ হাসানের মায়ের কাছে তানিকে বেস্ট পছন্দ মনে হচ্ছে। আসলেই তো এসব কপালের লিখন। হাসানের মাকে বেশ ভক্তি করছে বলে মনে হচ্ছে। কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ। আবার ভক্তি না করলে আমরা মানুষকে খারাপ বলতে শুরু করি। আচ্ছা, এসব অভিনয় নয় তো? কত কি তানির মনে আসে। হাসানের মা তানির হাত মুঠো করে বলে, আমার হাবিবার জন্য হলেও এ বিয়েতে রাজি হয়ে যাও মা। নাতনিটা বেশ শান্ত, এতদিন আমি ওকে দেখে শুনে রেখেছি, একটুও জ্বালায়নি। কিন্তু তুমি তো বুঝবে মায়ের প্রয়োজন কতখানি, তাও একটা মাসুম শিশুর জন্য। আমাকে ফিরিয়ে দিও না। তানি হাসানের মাকে সম্মতি দেয়। উনি চলে গেলে একের পর এক সব মনে পড়ে সেদিন ঘটে যাওয়া ঘটনা। আজ তার জীবনও পাল্টে দিল। একটা মেয়েকে ঘিরে আজ তার জীবন। ভবিষ্যৎ কি হবে না হবে কিছুই জানা নেই। তানির খুব কষ্ট লাগছে, মা বাবাকে ছেড়ে যাবে এসব ভেবে। তানির ভাইবোনদেরও মন খারাপ। ছোট বোনটা তানিকে বড্ড ভালোবাসে। তানি যেখানে থাকবে সেও সেখানে হাজির হবে। কখনো বেড়াতে গেলে তানি তাকে ছাড়া যায়নি। এতদিন একসাথে ছিল, কিন্তু নিয়তি যে এমনি। ভাই এসে তানিকে ঝাপটে ধরে বলল, চলেই তো যাবি আপু, তোকে খুব মিস করব। আর খুনসুটি হবে না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে।
ছোট বোনও এসে কেঁদে ফেলল। ভাই আরেকটা দূরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ না কিছুই বলছে না। ভাইয়ের কথা শুনে তানি চুপ করে রইল। তার যে বুকটা ফেটে যাচ্ছে, রক্তের বাঁধন যে ছিন্ন হয় না, কিন্তু তারপরও সে যেন অনেক দূরে যাবে। একসাথে চাইলে ও আর থাকবে না, আসবে আবার, তাও মেহমানের মতো। সব মেয়েদের এই নিয়ম, তার আবার ব্যতিক্রম হবে কেন? তানির আম্মু রুমে এসে ভাইবোনদের দেখে চোখ বুলিয়ে চলে গেল। তিনিও বারবার চোখের জল মুছছে, অতি আদরের মেয়ে যে। তানি চোখের জল কাউকে দেখাচ্ছে না, সে এমনিতেও কষ্ট পেলে আড়ালে কাঁদে, পরিবারের সামনে কাঁদলে যে তারা আরো ভেঙে পড়বে। তানি ভাইবোনকে জড়িয়ে ধরে বেশ খানিকক্ষণ গল্প করল। তারপর তারা চলে গেলে সে ভাবে, যাই হোক, কপালে যা আছে তাই মেনে নিবে, বিয়েটা তানি করবে। তবুও কোথাও গিয়ে কষ্টটা চেপে আছে, একজন বিবাহিত ছেলের সাথে এই বিয়ে হবে। এটাই কি ছিল কপালে? বিয়ের আগ পর্যন্ত মানুষটার সাথে আমার দেখা হয়নি, কেমন মানুষ যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে একটু কথাও বলতে আসবে না? এমন ইন্টারেস্ট ছাড়া লোক তো দেখিনি আগে। যদিও আগে বিয়ে করেছে তাই বলে আমার সাথে কথা বলবে না? হাসানের এটা দ্বিতীয় বিয়ে হওয়ায় তেমন কোনো আয়োজন করা হলো না, তবে তানিদের ক্ষেত্রে ধুমধাম আয়োজন করা হয়েছে। তানির শাশুড়ি রহিমা আহমেদ তানিকে পরিচিত কাউকে পরিচয় করিয়ে রুমে নিয়ে আসলো। তানি বাসর ঘরে বসে থাকলো। আজ হাসান আর তানির বিয়ে হয়েছে, আমি দাওয়াত দিইনি বলে আমাকে আবার পুলিশে দিয়েন না। লম্বা ঘোমটা টেনে তানি বসে রয়েছে। কিছুক্ষণ পর হাসান কি যেন বকবক করতে করতে ঢুকল। বকবক করছে না, মেয়েকে আদর করছে যে। আমি ভাবছি পাগল টাগল হয়ে গেছে। গোমোটার আড়ালে স্পষ্ট বাবা মেয়েকে দেখলাম। মাশাআল্লাহ, দুজনই অনেক সুন্দর, হয়তো উনার প্রথম স্ত্রী অনেক সুন্দরী ছিলেন। কি জানি। হাবিবা আমাকে দেখে খুব খুশি হলো। এ বাড়িতে আসার পর আমি মেকআপ সব ধুয়ে ফেলেছি, বেশিক্ষণ মেকআপ রেখে থাকতে পারি না। আর হাসানের মাও বলেছে এগুলো যেন ধুয়ে ফেলি, নইলে হাবিবা কান্না করে দিবে না চিনে। এই কয়েকদিনে মেয়েটা আমার ভক্ত হয়ে গেছে। হাবিবা মাম্মাম বলে জড়িয়ে ধরল। কি সুখের অনুভূতি। হাসান মুখ ভেঙচি কেটে বলে উঠল, আচ্ছা বাবাই তো এখন পর হয়ে গেছি তাই না? ঠিক আছে বাবাই, চলে যাচ্ছি। হাবিবা হাসানের পাঞ্জাবি ধরে রাখল, মানে দুজনকেই চাই তার। আমি মুচকি হেসে হাবিবাকে কোলে নিয়ে বসলাম। মামুনি ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে। হাবিবা তার বাবার দিকে চেয়ে আছে। হাসান বলে উঠে, কবিতা গাইতে হবে, নইলে ঘুমাবে না। তানি তো কবিতা জানে না, কি মুশকিল, এখন কি হবে? যদি বলে মাম্মাম কবিতাই পারে না, তাহলে তো দুই বাপ বেটি আমাকে পচিয়ে ছাড়বে। আমি বলি, আপনি একটা কবিতা বলেন না। কেন আমি কেন? এতদিন আমি শুনিয়েছি কারণ আমার একার মেয়ে ছিল, এখন আপনারও মেয়ে, আপনি শোনাবেন। কি মহা বিপদ। তারপরও তানি চেষ্টা করছে কবিতা বলার। হাবিবা কবিতা শোনার জন্য লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল। তানি বলে, ওই দেখা যায় চাঁদ, ওই দেখা যায় জ্যোৎস্না। জানালা দিয়ে হাবিবার চোখে ঘুম তাড়াতাড়ি আয় না। হাসানের পেট ফেটে হাসি পাচ্ছে এই উদ্ভট কবিতা শুনে। স্কুল টিচার কবিতা পারে না, হি হি হি। তানি মনে মনে 100টা গালি দিয়ে শান্ত হলো। কবিতা সে পারে, তবে হাবিবা সেসব শুনবে না। প্রতিদিন নতুন কবিতা শুনে যে সেটা হাসানের মায়ের কাছ থেকেই জেনেছে, নইলে কি দুনিয়াতে বাচ্চাদের কবিতার অভাব পড়েছে? কালকে ইনেট সার্চ করে কয়েকটা কবিতা শিখে ফেলবে তানি। এসব ভাবতে ভাবতে দেখে হাবিবা ঘুম। তানি অপলক মেয়েটার দিকে চেয়ে থাকল, তারপর কপালে একটা চুমু দিয়ে কাঁথা টেনে দিল। হাসান তানির পাশে বসল। আমি জানি আজ রাতটা একটা গুরুত্বপূর্ণ রাত। আপনার কিছু চাওয়ার থাকলে আমায় বলতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু সেটা আমার মনমর্জি হতে হবে। তানি একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটার কথাগুলো এত কঠিন আর গম্ভীর। এটা জন্মগত এমন নাকি ছ্যাঁকা খেয়েছিল? মনে মনেই আজকাল কথাগুলা ভাবতে হয়, নয়তো আবার কি ভুল হয়ে যায়, আবার মাইর দিয়ে দেয়।
আচ্ছা, উনার কি প্রথম স্ত্রীর কথা মনে পড়ছে? তানি রুমে চোখ বুলিয়ে দেখল প্রথম স্ত্রীর স্মৃতির কোনো চিহ্ন নেই। তানি, আপনাকে কিছু জিজ্ঞেস করছি? তানি মুচকি হেসে বলল, আমার সবটুকু জুড়ে ছিল প্রথমত আমার পরিবার, তাদের আমি ভালোবাসি। আর এখন আরও একটা পরিবার যুক্ত হয়েছে, তাদের ভালো থাকা সুস্থ থাকায় আমার সবচেয়ে বড় পাওয়া। আর কি বাঁচাই জীবনে? হাসান একটু অবাক হলো। আজকের দিনে মেয়েরা স্বামীর থেকে দামি গিফটের আশা করে, ভালোবাসা আশা করে, এই অভিজ্ঞতা হাসানের আছে? আর এ মেয়ে? আর আমি চাই, আমি যেহেতু আপনার বউ, সেক্ষেত্রে আমাকে তুমি করে বলবেন, এতে ভালো বেশি লাগবে শুনতে। ঠিক আছে, আমার আরও কিছু কথা আছে। বলুন। আমার মেয়েটাকে একটু ভালোবাসবেন, মেয়েটা মায়ের আদর পায়নি বললেও চলবে, তাকে একটু আগলে রাখবেন। নিজের মেয়ে মনে করে। তানি উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে খেপে যাওয়ার মতো করে বলল, মানে কি? হাবিবাকে আমি না ভালোবেসে এত কিছু করছি? মনে রাখবেন, সে আমার মেয়ে, আমার থেকে আপনিও তাকে আলাদা করতে পারবেন না বলে দিচ্ছি। হাসান একটু ভরসা পায়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। তানিরও এমনিতে প্রচুর ঘুম আসছিল, কিন্তু ভারী শাড়িটার কি হবে? এটা নিয়ে কি ঘুম আসবে? হাসান বলে উঠে, আলমারিতে তোমার সব কাপড় রাখা আছে। তানি চট করে গিয়ে হালকা একটা থ্রি পিস নিয়ে পড়ে তারপর ঘুমিয়ে পড়ল। মাঝে হাবিবা একপাশে, তানি আর একপাশে হাসান। তানি হাবিবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল, যেন একজন মা তার সন্তানকে আগলে রাখে তেমনটা। সকালে হাবিবা আগে উঠে হাসানের নাকে আঙ্গুল ঢুকিয়ে দিল। প্রতিদিনের অভ্যাস বললেই চলে, হাসান বালিশের সাথে নাকটা চেপে ধরে। হাবিবা তারপর পাশ ফিরে তানির নাকে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তানি ভাবছে নাকে কি যেন প্রবেশ করছে মনে হচ্ছে, অমা তেলপোকা নাকি? সে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, অমাগরে তেলাপোকা। হাসান উঠে বসে গেল। হাবিবা খিলখিল করে হেসে উঠল, কারণ কাজটা তার। তানি চোখ খুলে কাহিনী বুঝার চেষ্টা করছে, তখন হাসান ঘটনা কি বলল। এ বাবা, মেয়ে দেখছি জীবন তেজপাতা করে ছাড়বে। তানি হাবিবাকে কোলে নিয়ে ফ্রেশ হতে গেল। দুজনে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে গেল। হাসান বোকার মতো তাকিয়ে থাকল। যাক বাবা, মেয়েটা প্রতিদিন আমায় ছাড়া রুম থেকে বের হয় না, আর আজ মা আসতে না আসতে নিয়ম পাল্টে গেল। দুঃখী ফেস করে হাসান ও রেডি হতে চলে গেল। অফিস তো যেতেই হবে। হাসানের মাকে দেখেই তানি সালাম দিল। তানির সালাম দিতে দেখেই হাবিবাও তেমনভাবে বলল, মাশাল্লাহ, আমার নাতনিটা। আসো, ব্রেকফাস্ট করবে। তানি চেয়ার টেনে শাশুড়িকে বসতে বলল, আজ থেকে আমি সব কাজ করব, আপনি বসে থাকবেন আর নাতনির সাথে খেলা খেলবেন। হাসানের মায়ের চোখ চিকচিক করে উঠল, সত্যি কি আল্লাহ তার দোয়া কবুল করেছে? যেমন বউ চেয়েছিল তেমনটাই পেয়েছে। অনেক বড় হও মা, জীবনে সুখী হও। আপনি শুধু দোয়া করবেন। তানি ব্রেকফাস্ট রেডি করে টেবিলে নিয়ে আসলো। হাসানের মা আগেই বলে দিল কে কি খেতে পছন্দ করে। হাসান টেবিলে বসতেই দেখে হাবিবা টেবিলে বসে মোবাইলে কার্টুন দেখছে আর তানি বসে বসে খাওয়াচ্ছে। ছোটদের এসব দেখানো ঠিক না তানি। আসলে ও খেতে চাইছে না, তাই তাই বলে এসব দেখাবে? কবিতা বলো, গল্প বলো। তানি বুঝতে পেরেছে রাতের মতো আবার শুরু করতে চাইছে কাহিনী। আপনি আপনার খাবার খান না? এদিক সেদিক না তাকালেও চলবে। আমি আমার মেয়েকে দেখছি, ঠিক আছে? হাসানের মা এসে হাসানকে ধমক দিয়ে বলল, আমার বৌমা যেমনটা চায় তেমনটা করবে, ওর যেমন সুবিধা হয় তেমন খাওয়াক। তাছাড়া কার্টুন ছোটদের জন্যই, ওরা দেখবে না তো কে দেখবে? শোনো বৌমা, সব সময় কিন্তু কার্টুন দেখানো যাবে না। ঠিক আছে? তানি মাথা নেড়ে সায় দিল। তারপর হাবিবার থেকে কৌশলে মোবাইল নিয়ে বারান্দায় চলে গেল। ওখানে পাখি গাছ ফুল দেখিয়ে হাবিবার খাবার শেষ করল। হাসান বলে উঠল, মেয়েটা অন্যরকম তাই না আম্মু? গম্ভীর হয়ে।
হ্যাঁ, খুব ভালো মেয়ে। হাসান হাবিবার কাছে গিয়ে তার পাওনা দিতে বলল। হাবিবা 5টা আদর দিয়ে দিল। তারপর হাসান অফিসে চলে গেল। হাসানের মা বলল, নামাজ পড়ো তো মা। জি, আজকে ঘুমে জেগে উঠতে পারিনি, কাজা পড়ে দিব। খুব ভালো, নামাজ পড়লে অন্যরকম একটা প্রশান্তি লাগে, যে নিয়মিত নামাজ পড়ে সে এটা বুঝে। জি আম্মু। আজকে তোমার আব্বু আম্মুরা সবাই আসবে, অনেক কাজ পড়ে আছে। 2টা কাজের মহিলাকে আসতে বলেছি, তারা প্রায় সব করবে, শুধু রান্নাবান্নাটা আমি করব, তুমি কি দেখবে? অবশ্যই আম্মু, আমি রান্না তেমন জানি না, দেখলে শিখতেও পারবো। মাশাল্লাহ, আসো তাহলে। হাবিবা চট করে তানির কোলে উঠে গেল, রান্নাঘরের দিকে যেতে যেতে ভাবছে, এত ভালো শাশুড়ি, আবার মিয়া আহমেদ, হাসান, ও ভালো। কিন্তু এত কিছুর মাঝে তানির একটা বিষয় মাথায় আসছে না, এরা এত ভালো হওয়া সত্ত্বেও প্রথম বউয়ের একটা স্মৃতিও বাড়িতে রাখে নাই। কেন? মারা গেলে এভাবে মুছে ফেলতে হয়? এই প্রশ্নটা যদিও এখন করা ঠিক হবে না, তারপরও জানার আগ্রহটা যে রয়েই যায়। মানুষটা অফিস থেকে ফিরেই আম্মু আব্বুর জন্য এত এত গিফট নিয়ে আসে, বলতে গেলে অনেকটা সরল আর সৎই বটে। আমার আর হাবিবার জন্য ও গিফট এনেছে, বিয়েতে এত উপহার পড়েছে, তাও আবার গিফট আনতে হলো কেন বুঝলাম না। পরিবারের সবাইকে দেখে আমি খুব খুশি, ভাই বোন নিয়ে এক দফা আড্ডায় মেতে উঠলাম যেন আমি আগের মতোই আছি। যখন গল্প করছিলাম হাবিবা শাড়ির আঁচল টেনে ধরে আছে, ওর হয়তো ভয় লাগছে আবার এদের সাথে চলে যাব বলে। ওর তো জানাই নেই একেবারের জন্যই আমি ওর মা, এবং একমাত্র মাম্মাম। সন্ধ্যার দিকে আম্মু আব্বুরা এসেছিল, আমাকে শাশুড়ি সুন্দর একটা শাড়ি আর কিছু গহনা পরিয়ে দিলেন। আমাকে দেখে সবাই খুব খুশি। হাসান সবার সাথে হেসে হেসেই কথা বলে এ বিষয়টা ভালো লাগে, কিন্তু রুমে এত গম্ভীর থাকেন কেন বুঝি না। তাছাড়া আমার সাথেও কঠিন করে কথা বলেন, 2 রূপ উনার। আব্বু এসেছিল আমার বিয়ে উপলক্ষে, কিছুদিন পর আবার বিদেশ চলে যাবেন, তাই হাসানের মাকে বলল কিছুদিনের জন্য যেন বেড়াতে দেন উনি। শাশুড়ি রাজি হলেন, কয়েকদিন পরে আমরাও যাব বেড়াতে বাপের বাড়ি। সবাইকে বিদায় দিতে বুক কেঁপে উঠল, মন খারাপ হয়ে গেল। রুমে বিছানায় পা টেনে বসে আছি, হাবিবা কোলে উঠে মাম্মাম বলে ফেলেন, রাজকন্যা আমার, তোমার কি মন কালাপ? না তো। তোমার মাম্মামের জন্য মন কালাপ? তুমি যখন ছিলে না আমারও এমন কালাপ লাগতো। তানি হাবিবাকে বুকে জড়িয়ে নেয়, এটুকু মেয়ে মাকে এত ভালোবাসে? যত দিন যাচ্ছে এত মায়া বেড়ে যাচ্ছে। হাসান রুমে ঢুকে দেখল আমরা একে অপরকে জড়িয়ে আছি। কি ব্যাপার? কোনো ব্যাপার নেই তো। মন খারাপ হলো যে? কই, তুমি এরকম চাপা স্বভাবের কেন? জানি না, আম্মু বলছিল কালকেই তোমাকে নিয়ে ওখানে বেড়াতে যেতে। তানি খুশি হয়ে বলে উঠে, সত্যি? হ্যাঁ। তানি হাবিবাকে নিয়েই হাসানকে জড়িয়ে ধরে, হাসান মুচকি হাসে। মাথায় একটু পাগলামিও আছে। কি, পাগল বললে কামড় দিয়ে দিব? বাচ্চা নাকি তুমি? না, বাচ্চা বললে একদম। কি করবে? কিছু না। খুশিতে রাতে আর ঘুম হলো না, বাপের বাড়ি যাওয়ার মতো আনন্দ আর কোথাও নেই। সকালে হাসান অফিস থেকে ছুটি নিয়ে তানিকে সহ বাপের বাড়ি দিয়ে আসলো, হাবিবাও খুশি নানা নানুকে পেয়ে। তারা 2 দিন থেকে আবার চলে আসলো। এই কয়েকদিনে হাসানের প্রথম স্ত্রীর কথা মাথা থেকে বেরিয়ে গেছিল, আবার কেন যেন এই প্রশ্ন মাথায় আসলো, আচ্ছা মেয়েটা মারা গেছে কিন্তু মেয়েটার পরিবার কেন হাবিবাকে দেখতে আসে না? হাসানকে কি জিজ্ঞেস করব? না, থাক আরও কিছুদিন যাক। তানি নিয়ম করে হাবিবাকে এটা সেটা শেখায়, মাঝে মাঝে নামাজেও বসায়। এ বয়সটা যে শেখার বয়স, হাবিবার দেখতে দেখতে 4 বছর হয়ে যায়। তানি পড়াতে বসালেই ওর যত বায়না। আজকাল আবার অন্যরকম বায়না করে,
পাশের বাসার ভাবির নতুন বাবু হয়েছে, এরকম একটা তারও চাই, নইলে সে পড়বে না। এতদিন গল্প করে করে মাথা শেষ, এখন আবার বাবু লাগছে। হাবিবা পড়ো আই। মাম্মা মামাকে একটা বাবু কিনে দাও না। তানির শাশুড়ি হাসে। আম্মু আপনি হাসছেন যে? ওকে জানি না পড়াতে পারবো কিনা, যে ফাঁকিবাজ। আরে পড়ালেখা সব ওর মা বাবা করে ফেলছে, তাই ও করছে না। আম্মু আপনি এত মজার মানুষ, আপনার জন্য কেউ মন খারাপ করার জন্যেই। তা আমার নাতনির ইচ্ছেটা পূরণ করো না। আরেকটা ভাই অথবা বোন আনা যায় না? শাশুড়ির কথায় তানি অবাক হলো। আম্মু আমি তো হাবিবাকে নিয়ে সুখেই আছি, তাহলে? তারপর ও একটা সন্তান দিয়ে জীবন চলে না, আরেকটা নিয়ে আসো প্লিজ। তানি চুপ করে থাকল। কাল তোমার স্কুল আছে না? হ্যাঁ। তানি বাপের বাড়ির স্কুল থেকে ট্রান্সফার হয়ে শ্বশুর বাড়ির কাছাকাছি স্কুলে জয়েন হয়েছে। প্রতিদিন হাবিবাকেও সঙ্গে করে নিয়ে যায়, তাছাড়া বাইরের জগতে গেলে হাবিবাও অনেক কিছু শিখবে এই ভেবে। রাতে হাসান আসলে তাকে খাবার বেড়ে দেয় তানি। তারপর সে রুমে চলে আসে। হাসানের মা হাসানের সাথে কথা বলার জন্য পাশে বসে আমি একটা কথা বলতে চাই। বলো না আম্মু। আমার আরো নাতি নাতনি চাই। হাসান গম্ভীরভাবে চেয়ে থাকিল কিছুক্ষণ। আম্মু তুমি আবার বাচ্চা নেয়ার কথা বলো? তানি খুব ভালো মেয়ে, ওরও নিজের সন্তান হওয়ার ইচ্ছে থাকতেই পারে, যদিও সে তেমন কিছু বলেনি। পাশের বাসার বাবু দেখে হাবিবা প্রতিদিন বায়না ধরে, আর একটা সন্তান দিয়ে কি মানুষ থাকে? হাসান চুপ করে রইল। বলতে পারিস আমার আবদার, প্লিজ। কথাটা ভেবে দেখিস। হাসান খাওয়া শেষ করে রুমে গেল, তবে এ ব্যাপারে তানিকে কিভাবে বলবে সেটা নিয়েই ভাবছে। কি ভাবছেন মশাই? আচ্ছা তানি তুমি কি আমাকে নিয়ে সুখী? সন্দেহ আছে? আমার মেয়েকে নিয়ে খুশি? মানে? আমাদের মাঝে আরো একজনকে আনতে বললে? বুঝেছি আম্মুই বলেছে এসব, তাই না? ওদের দাদু নাতনির মাথা গেছে, হাবিবাকে নিয়েই আমি সুখী। হাসান তানিকে নিয়ে সন্তুষ্ট, মেয়েটা মায়াবতী, ছায়াবতী, তাকে নিঃসন্দেহে ভালোবাসা যায়, কিন্তু হাসান দ্বিতীয়বার যে কারো প্রেমে পড়তে চায় না। তবুও তানির উপর সম্মান আস্থা দুইটাই আশা করা যায়, কারণ সে সবার চেয়ে আলাদা। আলাদা যদি না হয়, জন্ম না দেয়া সত্ত্বেও সে হাবিবাকে এত ভালোবাসে কেন? পরের দিন সকালে তানি হাবিবাকে নিয়ে প্রতিদিনকার মতো স্কুলে গেল। সবাই হাবিবার সাথে ভালো ব্যবহার করে, তাকে আদর করে। তানি ক্লাস নেয়ার সময় স্টুডেন্টের পাশে চুপচাপ বসে থাকে। আজ ক্লাস শেষে ফিরতেই এক ম্যাডাম তানিকে জিজ্ঞেস করে, ম্যাডাম কিছু কথা ছিল? সিউর। এটা আপনার মেয়ে মাশাল্লাহ? জি আলহামদুলিল্লাহ। আসলে শুনেছিলাম এটা নাকি আপনার নিজের মেয়ে না? কে বলেছে ও আমার মেয়ে? না মানে আপনার স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে নাকি? তানির রাগ চলে আসে মনে, তারপর ও সম্মানের খাতিরে চুপ করে থাকে। ওর মেয়ে কেন অন্যের মেয়ে বলছে এরা? শুনেন ম্যাডাম, পরের সন্তানকে যতই আদর করুন আপনাকে সে সৎ মাই ভাববে। ভদ্রভাবে কথা বলুন। আপনি একজন শিক্ষিকা বলে থাপ্পড় দিলাম না। হ্যাঁ তা তো দিবেন, সত্যি বললে গা জ্বলে। আরেকটা নিজের হোক বাচ্চা, তারপর ভালোবাসা কতটুকু থাকে দেখা যাবে। এই বলে ম্যাডামটা চলে যায়। তানি হাবিবাকে কোলে নিয়ে বাসায় আসে, আর রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। এত কিছু করেও সে সৎ মা? এত ভালোবাসার পরও সে সৎ মা? আরেকটা আসলে কি ভালোবাসা কমে যাবে? তবে তাই হোক, আমার নিজের সন্তান আনবো পৃথিবীতে, দেখব কেমনে ভালোবাসা কমে। হাবিবা আমার মেয়ে। রাতে হাসান অফিস থেকে ফিরলেই খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে আসে, খেয়াল করে তানি হাসছে। নাকি ব্যাপার যে মেয়ে হাসি খুশি থাকে তার আবার মন খারাপ হলো কেন? তানি মন খারাপ? উহু। আম্মু আব্বু ভালো আছেন? হ্যাঁ। তাহলে আমার আম্মাজান বকেছে? না। তাহলে?
আমার আরেকটা বাবু চাই। হাসান এক দফা অবাক হলো, কাল একমত দিল আজ আবার মতো পাল্টে গেল কেন? কিছুদিন হলো নিজের মাঝে কিছুর অস্তিত্ব টের পাচ্ছি। এই অনুভূতি বলার মতো নয়। স্কুলে যাওয়া, হাবিবার দেখাশোনা, সংসারের যাবতীয় কাজ করতে কষ্ট হচ্ছিল, কিন্তু মন খারাপ করার উপায় নেই। হাসান এত কেয়ার করে, যত্ন নেয়, যখন যা প্রয়োজন হেল্প করে, পাশাপাশি শাশুড়িটাও পেয়েছি বন্ধুর মতো, আমাকে আগলে আগলে রাখে, ভুল কিছু করলে শাসন করে, এই দিকটা আমার খুব ভালো লাগে। আম্মুর কাছেও গিয়ে কয়েকদিন থেকে এসেছি। হাবিবা নানুকে পেলে তার মাম্মামকেও ভুলে যায় এমন অবস্থা। সবচেয়ে বেশি খুশি হয়েছে হাবিবা, তার জন্য বাবু আনা হবে, কি আনন্দ! আমাকে এসে বলে, মাম্মাম আমার বাবুটা আসতে আর কতদিন লাগবে? অনেক দিন। এতদিন লাগবে? তাড়াতাড়ি নিয়ে আসো না। তাড়াতাড়ি তো নিয়ে আসা যায় না। আল্লাহ এনে দিবেন তো, তাই? আচ্ছা। প্রতিদিন সে প্রশ্ন করবে আর কয়দিন লাগবে। আমার খুব হাসি পায়, বাচ্চা মানুষ কতই বা ধৈর্য ধরতে পারে। আচ্ছা হাবিবা, তোমার কেমন বাবু লাগবে, ভাই বাবু নাকি বোন বাবু? সে মুখে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, ভাই। বোন হলে খুশি হবে না? হব তো। তানিকে জড়িয়ে ধরে, ভালো মেয়ে আমার। হাসান আমাদের কথার মাঝে এসে বলল, মা, মেয়ে কি বলা হচ্ছে? আপনার মেয়ে বলছে যে তার নাকি ভাই লাগবে। আচ্ছা, তাই নাকি? জি হ্যাঁ। তা আপনার কেমন বাবু লাগবে? আল্লাহ যা দিবেন তাতেই আমি খুশি। আচ্ছা। বাসায় নতুন অতিথি আসা উপলক্ষে আয়োজনের কমতি নেই। আমার শাশুড়ি যেখানেই যাক বাচ্চা কাচ্চার কাপড় নিয়ে আসবে। হাসান খেলনা এনে ঘর ভরিয়ে ফেলতেছে। হাবিবা স্কুলের ফ্রেন্ডদের বলে বলে বেড়াচ্ছে তার জন্য বাবু আনবে সেটা। আমি যেন কোনো পুতুল, কি একটা অবস্থা শুরু করছে। দিন যত যায় আমি আরো মোটাও হয়ে যাচ্ছি। শাশুড়ি নিয়মিত পুষ্টিকর খাবার এনে দিবে আর সেগুলো খেতেই হবে, রক্ষা নেই। আমি এত বছর এ বাড়িতে আছি, কিন্তু আমি আহমেদের প্রথম স্ত্রীর কোনো চিহ্ন পেলাম না। আজকে আমি পুরা বাড়ি তল্লাশি করব, দেখি কিছু পাই কিনা। আমি বাগানবাড়ি থেকে শুরু করে বাড়ির সামনে পিছনে সব জায়গায় হাঁটছি, এপাশ ওপাশ দেখছি না, সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না। আচ্ছা, আপুটাকে মানে উনার প্রথম স্ত্রীকে কবর কোথায় দিয়েছে? আচ্ছা, জিয়ারত করতেও তো কখনো শুনিনি। এসব ভাবতে ভাবতে হাবিবাও পিছনে আসে, তুমি কি কিছু খুঁজছো? না তো। তাহলে? এখানে যে বাগান ঘুরে দেখছি আর কি। একা একা? না, এই যে তুমিও আসছো। দাদু বলেছে তুমি আমার বাবুটা আনবে, যে তাই তোমাকে সাবধানে থাকতে হবে, আর আমাকে একদমই ভালো মেয়ে হতে হবে, তাহলেই তাড়াতাড়ি আনবে বাবু। ও আচ্ছা, এটাই বলেছে। হ্যাঁ, চলো রুমে। বাইরে বের হওয়া চলবে না, দাদু বলেছে। এরা দাদু নাতনির জন্য কিছু করার উপায় নাই। চলেন ম্যাডাম। চলো। হেসে হেসে। আচ্ছা, আমি শাশুড়িকে একবার জিজ্ঞেস করি। শাশুড়ির রুমে গিয়ে বললাম, আসবো আম্মু? আসো না, অনুমতির কি আছে? আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করি। 1000টা করো। হেসে দিয়ে। আচ্ছা, আমি এ বাড়িতে আসলাম অনেক দেরি, একবারও আপনারা ওনার প্রথম স্ত্রীর কথা বলেননি? আপনি কি তাকে পছন্দ করতেন না? শাশুড়ি খানিকক্ষণ চুপ থেকে বললেন, তোমাকে যেমন ভালোবাসি তাকেও বাসতাম। তাহলে কেন তার কোনো স্মৃতি রাখেননি? সে মৃত, তাই? মরে গেলে ভালোবাসার মানুষের স্মৃতি মরে যায়? এত কিছু জানি না, শুধু জেনে রেখো সে মৃত। শাশুড়ির কথায় আমি সন্তুষ্ট হতে পারলাম না, তাও আর কথা বাড়ালাম না। কিন্তু এভাবে কিছুই না থাকার বিষয় আমাকে খালি ভাবাচ্ছে। আমি কি আহমেদকে জিজ্ঞেস করব? আমার শ্বশুর বাড়িটা একদম প্রাসাদের মতো। শুনেছি শ্বশুরই এই বাড়িটা বানিয়েছেন। বাড়ির সামনে বাগানের মতো, এখানে হরেক রকম ফুল গাছ। মাঝে মাঝে হাবিবা খাবার খেতে না চাইলে বাগানে নিয়ে যায়,
ফুল প্রজাপতি দেখিয়ে খাবার অনায়াসে শেষ করি। হাবিবা পড়া পড়তে চাই না, আমাকে কিছুটা কষ্ট করতে হয়। এখন তো মেজাজ একদম খিটখিটে হয়ে যাচ্ছে কেন জানি, ইচ্ছে করে মাইর দিই। কিন্তু ওর মায়াবী মুখের দিকে তাকালে সব ভুলে যায়। সব সময় বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি যাতে করে সে আমাকে ভয় না পেয়ে আনন্দ নিয়ে পড়াটা পড়ে। আমার স্কুলেই আমি হাবিবাকে ভর্তি করিয়েছি। ওই ম্যাডামটার সাথে সেদিনের পর থেকে কথা বলি না বলার প্রয়োজনও মনে করি না। সমাজে এমন কিছু মানুষ আছে যারা সংসারে অশান্তি করে। ভালোবাসা আর সংসারে তৃতীয় ব্যক্তিদের সুযোগ দেওয়া উচিত না, এদের সুযোগ দেয়া মানে বোকামি। হাবিবাকে নিয়ে ফেরার সময় হাবিবা বলে উঠে, মাম্মাম হু, আজকে আমি স্কুলে একটা ভালো কাজ করেছি। অমাহ, তাই কি কাজ? স্কুলে আমার ফ্রেন্ডসরা একে অপরে ঝগড়া করছিল, আমি গিয়ে থামিয়েছি আর বলেছি আমার মাম্মাম বলে যারা ঝগড়া করে তারা পচা হয়। তারপর তারা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, খুশি হয়ে। বাহ, খুব ভালোই না হলে আমার মেয়ে। আজ সে খুশিতে হাবিবার ফেভারিট আইসক্রিম কিনে দিব। ইয়ে, তালি দিয়ে। অতপর মা মেয়ে খুশি খুশি ভাব নিয়ে বাড়িতে ফিরলাম। রাতের দিকে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসলাম। হাবিবা তখন ঘুম। হাসান আমাকে খুঁজতে বারান্দায় এসে আমার পাশে বসল। কি চাঁদ দেখা হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে গোল চাঁদ। আচ্ছা, চলো এবার ঘুমাবে। সারাদিন তো তেমন রেস্টের সময় পাও না, এখন যদি পর্যাপ্ত ঘুম না যাও তাহলে কেমন হবে বলো তো? শরীর খারাপ লাগবে। এখানে বসুন, কিছুক্ষণ গল্প করি। আচ্ছা বলেন ম্যাডাম, কি গল্প করতে চান? আচ্ছা আহমেদ, আমার খুব ভয় করছে। কেন? আমি যদি আপনার প্রথম স্ত্রীর মতো মারা যায়, আপনি কি আমায় ভুলে যাবেন? আচ্ছা, তার কোনো স্মৃতি এ বাড়িতে নেই কেন? আচ্ছা, আপনি এত সহজে তাকে কেমনে ভুলে গেলেন? আমায় এই প্রশ্নগুলো, এতগুলো প্রশ্ন করতে করতে খেয়ালই করিনি হাসান রেগে গেছে। চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি চুপ করে তাকিয়ে আছি। হাসান বলে উঠল, আমি তোমাকে এসব উত্তর দিতে বাধ্য নই, যদিও তুমি আমার স্ত্রী, এসব শোনার অধিকার আছে। তাও বলবো তার কথা, আমি যেন দ্বিতীয়বার তোমার মুখ থেকে না শুনি। সে মৃত। এই বলে উনি উঠে ঘুমাতে চলে গেলেন। আমার মাথায় আসলো না রেগে যাওয়ার মতো কি এমন বললাম। মন খারাপ হয়ে গেল, শুধু শুধু রাগ দেখালেন। তারপর কিছুক্ষণ বসে আমিও ঘুমাতে চলে গেলাম। আজ ফ্রি ডে হওয়ায় হাসান বাড়িতে আছে, রাতের কথা ভুলে গেলাম। সবার পছন্দের খাবার রেডি করে টেবিলে রাখলাম, যদিও শাশুড়ি সাহায্য করেন। সবাই খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করলাম। সময় যেন কাটছিল না। সামনে শীতকাল আসছে, হাবিবা ঠান্ডা তেমন সহ্য করতে পারে না, তাই তার জন্য হালকা গরম পানি নিলাম গোসল করানোর জন্য। কুসুম গরম করে পানিগুলা বাথরুমে দিয়ে হাবিবাকে গোসল করতে বললাম। ও এখন নিজে নিজে গোসল করতে পারে। আর বলেছি তাড়াতাড়ি যেন বের হয়। কিন্তু আমি সেই কবে টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছি, বের হওয়ার নাম নেই। অথচ পানি পড়ার আওয়াজ ঠিকই শুনছি। আমি দরজায় নক করলাম। 2বার নক করার পরে বের হয়েছে। শরীর ঠান্ডা হয়ে আছে, মাথায় রাগ উঠে গেল, দিলাম থাপ্পড়। এতক্ষণ লাগে গোসল করতে? শরীর খারাপ করবে না? সরি মাম্মাম, আর এমন করব না। ঠিক আছে। এদিকে ভয়ের ব্যথায় হাবিবা কেঁদেই দিয়েছে। এ প্রথম মেয়েটাকে মেরে আমারও খারাপ লাগছে। তাড়াতাড়ি শরীর মুছে দিলাম, কাপড় পরিয়ে দিলাম। সে এখনো কাঁদছে, আমি কিছুই বলছি না। কান্নার আওয়াজ পেয়ে শাশুড়ি হাসান রুমে আসলো। হাসান জিজ্ঞেস করল, আমার মেয়ে কাঁদছে কেন? থাপ্পড়টা জোরে লেগে যাওয়ায় একটু গাল লাল হয়ে আছে। আমি চুপ করে আছি। শাশুড়ি বুঝতে পেরে বলছে, থাক, মনে হয় হাবিবা দুষ্টুমি করেছে তাই একটু বকেছে। মায়েরা এরকম বকতে পারে। হাসান বলে, কই বকেনি তো, আমার মেয়ের গাল লাল কেন? জবাব দাও। তানি। তানি চুপ করে আছে ভয়ে। তোমার সাহস তো কম না? তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? তোমাকে ভালোবাসার অধিকার দিয়েছি, মারার নয়।
আমার শাশুড়ি হাসানকে থামতে বলছে, তাও সে রেগে রেগে কথাগুলো বলছে। তুই রাগ কন্ট্রোল কর, তানি মারতে পারবে তার মেয়েকে? তারপরও হাসান তানিকে বকে যাচ্ছে, তার আদরের মেয়ের গাল লাল হওয়ায় সে রাগ কন্ট্রোল রাখতে পারেনি। এই রেগে রেগে কথা বলাটাও যে তানির জন্য অপমানজনক। সে নীরবে চোখের জল ফেলছে। তার শুধু ভালোবাসার অধিকার আছে, শাসন আর মারার অধিকার নেই। অথচ কথায় বলে যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমি কি তবে হাবিবার পরই কেউ? আপন হলে তো দুইটার অধিকার থাকতো। এসব ভেবে তানি দৌড়ে সেখান থেকে অন্য রুমে চলে যায়। তানি মেয়েকে খাবার খাইয়ে নিজে না খেয়ে আবার অন্য রুমে চুপ করে বসে আছে। মাম্মাম নাও, ভাত খাও। খাবো না প্লিজ, তোমার মেয়ে বলছে যে না। কাদো ফেস করে। ওই বদরাগীকে খেতে বলো গা, আমি কিছুই খাবো না। একদম। রাগ কি উনি দেখাতে পারে? আমি পারি না, খাবো না কিছুই, দেখি কি করে। এসব মনে মনে ভেবে আমি বসেই রয়েছি। এদিকে এতক্ষণ শাশুড়ি একবার ছেলেকে বকছে, একবার আমার কাছে এসে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিছুক্ষণ পর পর নাতনিকে রাগ ভাঙানোর জন্য শিখিয়ে দিচ্ছে। কিন্তু আমি গলে যাওয়ার পাত্রী নই। আমি সচরাচর তেমন রাগি না, তবে রাগ একবার উঠলে সেটা ভাঙাতে হিমশিম খেতে হবে, এই বলে রাখলাম। প্লিজ বৌমা, এইবারের মতো আমার ছেলের হয়ে মাফ, অন্তত ভিতরের প্রাণটার জন্য হলেও কিছু মুখে নাও। আম্মু, আপনি কেন আমাদের মাঝে আসছেন? উনি আমার সাথে কেন রেগে কথা বললেন? আচ্ছা, ভুল করে ফেলেছে, আর করবে না। রাগী মানুষ, পাজি একটা। শাশুড়ি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আবারও হেসে দিলেন। তোমাকে একদম বাচ্চা বাচ্চা লাগছে, বাচ্চারাই তো এমন রাগ করে। খাবার খেয়ে নাও। দাঁড়াও, পাজিটাকে পাঠাচ্ছি সরি বলতে। হাবিবা এটা শোনার সাথে সাথে কোল থেকে ভাতের প্লেটটা বিছানায় রেখে দিল দৌড়। কি হলো আমরা শাশুড়ি বৌমা, বুঝলাম না। কয়েক মিনিট পর, আসো আসো বলছি। এই রে, হাসানকে ডেকে এনেছে, আবার আমাকে মারবে না তো? আল্লাহ গো, এর রাগ দ্বিতীয়বার দেখতে চাই না। আমাদের সামনে এসে দাঁড়াতেই মেয়ে বলে উঠে, যেমনভাবে শিখিয়েছিলাম তেমনভাবে সরি বলো। হাসানের মা মিটি মিটি হাসছে। বলো, নইলে আমি রাতের খাবার খাবো না। হাসান বলে উঠল, সরি বউ, আর রাখবো না। এই বেটা বলে কি? এত শান্ত কেন? হাবিবা ফিসফিস করে কি যেন বলল, তারপর হাসানের হাত দেখি কানে, কান ধরে বলছে, সরি বউ, আর রাখবো না। হচ্ছে না। হাবিবা, আর রেগে কথা বলবো না। হচ্ছে না। প্লিজ খাবারটুকু খেয়ে নাও, আই লাভ ইউ। এবার হয়েছে। এদের কাণ্ডে আমার পেট ফেটে হাসি আসছে। কি রাগ করব, এ মেয়ে পুরাই অভিনেত্রী দেখছি। মাম্মাম, এবার তো খাবে। আমি মেয়েকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিলাম, ভালো মেয়ে আমার। তারপর সবাই মিলে টেবিলে খেতে বসলাম। তারপর থেকে উনাকে কখনো রাগতে দেখিনি। মেয়েকে যে ভয় পায় দেখছি, হিহি। দেখতে দেখতে 9টা মাস কেটে যায়, ডেলিভারির দিন ঘনিয়ে আসে, আর আমার চিন্তা বেড়ে যায়। প্রথমবার বলে বেশি ভয় লাগছে। আম্মু শাশুড়ি বারবার অভয় দেয়, চিন্তার কিছুই নেই। তারপরও খালি উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। আমার শাশুড়ি আবার অনেক বিচক্ষণ মানুষ। গাড়ি ডাক্তার সব ঠিক করে রেখেছেন, নিয়মিত ওষুধ খাওয়ানো থেকে সবকিছু উনি তদারকি করেছেন। আমার একটা চিন্তা, এত ভালো মানুষগুলো থাকতে ওনার প্রথম স্ত্রী মারা গেল কিভাবে? অসাবধানতা ছিল, নাকি অ্যাক্সিডেন্ট করেছিল, নাকি অন্য কিছু? না, এ সময়ে এমন চিন্তা ঠিক না, তাও খালি এসব চিন্তায় আসবে মাথার মধ্যে। রুমে বসেছিলাম, হঠাৎ মনে হচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে। হাবিবাকে ডাক দিলাম যেন তার দাদুকে নিয়ে আসে। আমি যেন সহ্য করতে পারছিলাম না, ব্যথায় চিৎকার করে উঠি। শাশুড়ি এসে ধৈর্য ধরতে বলে তাড়াতাড়ি হাসানকে কল করেন। উনার অফিস কাছে হওয়ায় তাড়াতাড়ি উনার বসকে বলে চলে এলেন বাসায়। তারপর গাড়িতে করে হসপিটালে আনলেন। তারপর আমি বেহুশ ছিলাম, আমার কিছুই মনে নেই। হুঁশ ফেরার পর তাকিয়ে থাকলাম,
মেয়ে পাশে বসে আছে, আমি স্বস্তি পেলাম। মাম মাম, কি হলো, কেঁদেছিলে? আমার মেয়ের সেবা করনি তোমরা, মুখ এত শুকনা কেন? কি বলে কেঁদেছে কিনা? মায়ের জন্য এমন করতে আমি আর দেখিনি। ওনার সেবা করতে আর কান্না থামাতে আমরা দুই বেহাইন বেহুশ হয়ে যেতে ইচ্ছে করছিল। আম্মু কথাটা বলল। আমি বললাম, বাকি সবাই কোথায়? হাবিবাকে বললাম, তোমার বাবু কই? বাবুর কথা বলতেই সে খুশি হয়ে গেল। বাবাইয়ের কাছে। কি বাবু পেয়েছ? তুমি আমার বেস্ট মাম্মাম, ভাইবাবু হয়েছে যেমনটা চেয়েছি। তারপর হাসান হাসিমুখে বাবুকে এনে আমার কোলে দিল। আমি ছোট ছোট হাত পা দেখে কি করব ভেবে পাচ্ছি না, কেঁদেই ফেলেছি খুশিতে। ওই দেখো, এতক্ষণ মেয়ে কেঁদে আমাদের জ্বালিয়ে মেরেছে, এখন মা কাঁদছে। এই কথা বলে শাশুড়ি সহ সবাই হাসতে লাগল। এক সপ্তাহ পর বাবুর নাম রাখার আয়োজন করলাম। অনেক অনেক এতিম বাচ্চার খাওয়ার আয়োজন করলাম। সবাই যেন আমাদের জন্য দোয়া করে, এটুকুই। সন্ধ্যার দিকে যে যার রুমে বিশ্রাম করতে চলে যায়। আমার ছোট ভাই বোনও আসার কথা ছিল, কিন্তু ওরা এখন বড় হয়ে গেছে, কারোর পড়াশোনা তো কারোর চাকরিতে ব্যস্ত। বোনকে দেখার সময় নেই। বেশ রাগ করেছি, তাই ফোনে অনেকক্ষণ কথা বলেছে, আর ভিডিও কলে আমাকে হাবিবাকে বাবুকে দেখেছে। আম্মু অবশ্য এখানেই ছিল। হাসান রুমে এসে আমাকে জড়িয়ে ধরে রাখে। কি হলো, ভালো লাগছে যে? আচ্ছা। আমার এখনো সব স্বপ্ন লাগছে। কেন? আচ্ছা, সত্যি কি তুমি বাস্তবে এসেছো, অন্য নামে অথবা খামে, যে পরিপূর্ণ ভালোবাসা বুঝাতে? আমি তো এমন একজন মানুষই জীবনে চেয়েছিলাম। আমি উনার কথার আগামাথা কিছুই বুঝলাম না, কি বলে? হ্যাঁ, আমি আপনার বউ। আপনাকে ভালোবাসবো না তো অন্য কাউকে বাসতে যাব কেন? হাসান চুপ করে আছে, জড়িয়ে ধরে। কিসের কষ্ট উনার? কিছু জিজ্ঞেস করলে যদি আবারও রেগে যান, সে ভয় চুপ করেই আছি। তুমি আমাকে ছেড়ে যেও না কখনো। কেন যাব? সে বিশ্বাস নেই? বিশ্বাস করতে যে ভয় হয়? মানে? কিছু না। উনাকে আমার অদ্ভুত লাগে, যত অদ্ভুত কথা। রাতে বাবুর জন্য তেমন ঘুম হয় না, তবে সকালে ঘুমানোর সুযোগ পাওয়া যায়। যার এমন আম্মু শাশুড়ি আছে, তার আবার কষ্ট কিসের? এভাবেই দিন কাটছে। ছেলের নাম রাখলাম হাসিব। এভাবেই দিন কেটে যায়। হাসিবের এখন 1 বছরের কাছাকাছি বয়স। তাকে নিয়ে মাঝে মাঝে আমরা পাশের একটা পার্কে ঘুরতে যাই। হাবিবা ঘুরতে যাওয়ার জন্য বেশি বায়না করে, পাশাপাশি অফ ডেতে ও হাসান ঘুরতে নিয়ে যায়। মাম্মাম, আজকে ভাইয়ের সাথে আমি খেলবো। ও তো এখনো ছোট। তাতে কি? প্লিজ, আমাকে কোলে দাও। তানি ধরে ধরে হাবিবাকে কোলে দিল। হাবিবা বাবাইয়ের পাওনার মতো হাসিবকেও 5টা চুমু দিল। তানি মেয়েকে আর ছেলেকে চুমু দিয়ে বলল, ভাই বড় হোক, তারপর একদম দৌড়ে দৌড়ে খেলবে তোমার সাথে। হাবিবা মাথা নেড়ে আবার তানিকে দিয়ে দিল। এভাবে প্রতিদিন সে ভাইকে কোলে নেয়। দিন ভালোই কাটছিল তাদের, হাসি খুশি জীবন। হাসানের আজ অফডে হওয়ায় বলল, চলো পাশের পার্কে গিয়ে বসি। পার্কটা জনবহুল আর বিভিন্ন ফুল আর ফলের গাছ থাকায় ভালোই লাগে। পাশাপাশি বাচ্চাদের খেলার জায়গাও আছে, আরও আছে প্রাকৃতিক বাতাস। সবাই মিলে পার্কে যায়। হাসান মাকে ঘরে একা রাখতে চায় না, বিধায় তাকে সহ নিয়ে যায়। হাসিবকে শাশুড়ির কোলে দিয়ে তানি হাবিবা হাসান খেলা করে যেন তারাও বাচ্চা। হাবিবাও খুব আনন্দ পায় এতে। তানির মাথায় আসে কানামাছি খেলবে, যেও ভাবা সেই কাজ। হাসানের চোখ বেঁধে দিয়ে মা মেয়ে তাকে ঘুরিয়ে লুকিয়ে পড়ে। এদের কাণ্ড দেখে হাসানের মা হাসছে, হাসিব তখন ঘুম। হাসান তানিদের খুঁজতে খুঁজতে অনেক দূর চলে যাচ্ছে। হঠাৎ এক মানুষের সাথে ধাক্কা খাওয়ায় হাসান তাড়াতাড়ি চোখের বাঁধন খুলে ফেলে। সে মেয়েদের চেহারা একটু কম খেয়াল করে, পোশাক দেখেই বোঝা যাচ্ছে সে মেয়ে, তাই সে সরি বলতেই মেয়েটা বলে উঠল, আমার মেয়ে কই? কার মেয়ে? সে আমার মেয়ে।
মেয়েটির কণ্ঠ পরিচিত মনে হচ্ছে, নাকি মনের ভুল? হাসান মেয়েটির মুখ দেখে বলল, তুমি? হাসান মেয়েটিকে দেখে যেই না রেগে থাপ্পড় দিবে তখনই মেয়েটি হাত ধরে ফেলে আর বলে, তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই, কিন্তু মেয়েটা তোমার একার নয়, আমারও। হাসান শব্দ করে হেসে উঠে, কিসের মেয়ে? বাই দা ওয়ে, তোমার মুখ দেখার ও ইন্টারেস্ট আমার নেই। এই মুখ নিয়ে আর আমার সামনে আসবে না, নির্লজ্জ বেহায়া মেয়ে। মুখ সামলে কথা বলো। আচ্ছা। এই বলে হাসান ঘুরতে নিলে তানি সামনে এসে দাঁড়ায়, কেউ নি? মেয়েটি তখন চিল্লিয়ে বলে, আমার মেয়েকে আমি যেভাবে হোক নিয়ে যাব, মনে রেখো। তানি অবাক হলো, কিসের মেয়ে? আর হাসানের থেকে কেন চাচ্ছে? হাসান তানিকে ভাবতে দেখে বলে, চলো এখান থেকে। হাসানের মায়ের মুখে ভয়ের চাপ স্পষ্ট, আর তিনি স্ফুটস্বরে বলে উঠলেন, সীমা। হাসান সবাইকে নিয়ে বাসায় চলে আসে, তার মন খুব খারাপ। তানি স্বাভাবিকভাবে রান্নাবান্না করে। রাতে খেয়ে দিয়ে দেখে হাসান বিছানায় নেই। তানি হাসিব আর হাবিবাকে ঘুম পাড়িয়ে দেখে হাসান বারান্দায় বসে আছে। ঘুমাবেন না? ঘুম আসছে না কেন? এমনি। ওই মহিলার জন্য নাকি? হাসান একবার তানির দিকে তাকিয়ে আবারও গম্ভীর হয়ে যায়। আপনি না বললেও সেটুকু বুঝার ধারণা আমার হয়েছে, কে এই মহিলা? আর কোন মেয়ের কথা বলছে? হাসান তানিকে ধরে পাশে বসায়। হাবিবার কথা বলছে। কি? কেন? ও ওর জন্মদাত্রী। তানির যেন কিছুই বিশ্বাস হচ্ছে না, এত বছর ধরে এরা মিথ্যা বলে এসেছে, ওনার প্রথম স্ত্রী বেঁচে আছে। তানির যেন কান্না চলে আসছে, তারপর ও নিজেকে সামলে বলল, তাহলে আমাকে মিথ্যা বলার কারণ কি? মিথ্যা তো বলিনি, সে আমাদের কাছে মৃততাই বলেছি। কি এমন ঘটেছিল? এতদিন উনি কোথায় ছিলেন? তা জানি না, জানার প্রয়োজন মনেও করিনি। তাহলে কি ঘটেছিল? আলাদা হলেন কেমনে? হাসান একটা ছোট্ট শ্বাস ফেলে বলতে থাকে, আমার আর সীমার প্রেমের বিয়ে ছিল। সীমাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। তবে তার চাহিদা ছিল অনেক। সে বড়লোক পরিবারের মেয়ে ছিল, যদিও আমার সৌন্দর্য দেখেও আমাকে ইসে প্রপোজ করেছিল। একই ভার্সিটিতে পড়তাম বলে জমিয়ে প্রেম করেছি। কতবার পরীক্ষায় খরচ হবে বলে আম্মুর থেকে বাড়িয়ে টাকা নিয়ে তাকে গিফট করেছি। পাগলের মতো ভালোবাসতাম। আর এও জানতাম সেও আমাকে ভালোবাসে। কিন্তু তানি খেয়াল করলো হাসান কাঁদছে। তানির ইচ্ছে করছে না এসব শুনতে, কারণ নিজের ভালোবাসার মানুষ অন্যকে এত ভালোবাসতো এটা তার সহ্যই হচ্ছে না। তারপর ও সত্যিটা জানার জন্য হলেও তাকে এসব শুনতে হবে। তারপর তারপর আমরা দুজনে বের হয়ে আমি চাকরি নিলাম। তারপর চাপ দিচ্ছিল তাকে বিয়ে করার জন্য। বিয়ের আগে সে দেখেছিল আমরা মধ্যবিত্ত। সে বলেছিল ও কিছু চাই না, তার ভালোবাসা পেলেই হবে। সে একেবারের জন্যই চলে আসলো আমার কাছে। যদিও তার মা সাপোর্ট করতো, আমি ভালো ছেলে ছিলাম বলে ওনার পছন্দের একজন ছিলাম। আমার আম্মু ছেলের সুখে সুখ ভেবে কিছুই বলেনি। বিয়ের পর 2-3 দিন ভালোই যাচ্ছিল, তারপর সে একটার পর একটা অভিযোগ রাখতে শুরু করলো। সে আমার মায়ের সাথে থাকতে পারবে না, আমার বাসা ছোট, সে সবার জন্য রান্না বান্না করতে পারবে না, আমি তাকে দামি দামি গিফট দিই না কেন? অথচ আমার এত আয় ছিল না, তাকে সেটা বুঝতে হবে, কিন্তু সে সেটা মাথায়ই আনতো না। আমি তাকে স্বাধীনতা দিয়েছিলাম, জানতাম না এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। তারপর সে সব সময় বিজি থাকতো, অফিসে গেলে লাইনে পেতাম না, মনে করতাম এমনিই ব্যস্ত। তারপর তার গর্ভে হাবিবা আসলো, ভাবলাম এ সময়ে হয়তো এমনটা মনে হয়, মন ভালো থাকে না। আমি ওর জন্য ফুল চকলেট আনতাম, এসব ওর পছন্দ ছিল না, ছুঁড়ে ফেলে দিত, তাও কিছু বলতাম না, খুব খুশি ছিলাম আমি বাবা হব এই ভেবে। তারপর হাবিবা হলো। হাবিবা হওয়ার 2 দিনের দিন আমার আম্মু কল করে বলে সীমাকে খুঁজে পাচ্ছে না। হাবিবা রুমে অনবরত কাঁদছে। আমি অফিস থেকে এসে দেখি আমার আম্মু নাতনিকে কোলে নিয়ে শান্ত করানোর চেষ্টা করছে। এদিকে আম্মু রুমে ছিল, সীমা কখন বেরিয়েছে কিছু জানে না।
এমনিতেই এ বাড়িতে আসার পর থেকে সীমা আম্মুর সাথে তেমন কথা বলতো না। রুমে গিয়ে টেবিলে একটা চিঠি পেলাম, ওটা খুলে দেখলাম সে গোটা অক্ষরে লিখেছে তার ডিভোর্স চায়। তানি অবাক হয়ে গেল, এরকম মাও দুনিয়াতে আছে যে সন্তানকে এত ছোট রেখে এরকম সিদ্ধান্ত নিতে পারে। আর চলেই যখন যাবে সন্তান নিল কেন? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে। তারপরও তানি কিছুই প্রশ্ন না করে হাসানের কথা শুনতে লাগল। তারপর আরও একটা চিঠিতে লিখল, বেশ কিছুদিন আগে তার একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, হাবিবা আসুক, সে চায়নি আমার জন্যই নাকি এ ভুলটা হয়ে গেছে, তাই আমার মেয়েকে আমাকে দিয়ে সে সেই ছেলেটার সাথে চলে গেছে। ছেলেটা নাকি অনেক বড়লোক, তাকে তার মতো ভালোবাসে। হাসান হাসল। তারপর থেকে তার সমস্ত স্মৃতি ধ্বংস করে দিয়েছে। সেদিনের পর থেকে সে মৃতই আমাদের কাছে। তার শাড়ি চুড়ি রাস্তার মানুষদের দিয়ে দিয়েছিলাম, আর যেটুকু চিহ্ন ছিল চিঠি সহ পুড়িয়ে ফেললাম। আর ভেবে নিলাম আমি হাবিবার মা বাবা দুইটায়, যাদের মা মরে যায় সে বাচ্চাগুলার বাবার কাছে মানুষ হয় না। আমার মেয়ের মাও মরে গেছে। তানির হাসানের প্রতি আর রাগ নেই, এখানে হাসান তো দায়ী নয়, কিন্তু এত বছর পর আবার ফিরে আসলো কেন? আচ্ছা, যে মেয়েকে ফেলে গেছে আবার তার দাবি করছে কেন? জানি না। চলেন ঘুমাবো, এসব মাথা থেকে ঝেড়ে ফেলেন। বললেই হলো তার মেয়ে। মেয়েটা শুধু আপনার আর আমার। যে মা মেয়েকে ফেলে যায় সে মা হওয়ার অধিকার রাখে না। হাসান জানে সীমা কেমন, তাই তানির কথায় সে স্বস্তি পেল না, তাও তানিকে সেটা বুঝতে না দিয়ে দুজনে ঘুমাতে গেল। সকালে উঠে তানি ব্রেকফাস্ট রেডি করার সময় শাশুড়ি বলল স্কুলে যাবে। হ্যাঁ আম্মু। বলি কি হাবিবাকে সাবধানে রাখবে? তানি শাশুড়ির কথাটা কেন বলল জানতে চাইলে তিনি বলেন, দেখো না কাল শত্রু এসেছিল। তানি শাশুড়িকে জানায় কাল হাসানের থেকে সব শুনেছে, হাবিবাকে দেখে রাখবে সে। এদিকে খাবার খেয়ে হাসান অফিসে যায়। তানি হাসিবের জন্য খিচুড়ি রেঁধে শাশুড়িকে বলে, আম্মু হাসিবের খাবার টেবিলে রেখেছি, আপনি ওকে দেখতে পারবেন তো? আপনার তো শরীর ভালো না। আমি না হয় ওকে স্কুলে নিয়েই যাই, ওখানে আমি সব সামলাই নিব অফ টাইমে। শাশুড়ি তেজ দেখিয়ে বলে, শোনো তানি, তোমার জামাইকে কিন্তু আমি বড় করেছি, আর তার ছেলেকে দেখে শুনে রাখতে পারবো না? বেশ পারব। তার চেয়ে বরং এত চিন্তা না করে সাবধানে যাও। ঠিক আছে আম্মু, অসুস্থ লাগলে কাইন্ডলি আমাকে কল করবেন, আর আপনার ছেলের গলার স্বর শোনা ছাড়া দরজা খুলবেন না, যেই আসুক। আমার মন কেমন যেন লাগছে। কিছু হবে না, মায়ের দোয়া সবসময় তোমাদের পাশে আছে, তোমরা জিতবে। আচ্ছা আম্মু, আসি। তানি হাসিবকে শাশুড়িকে দিয়ে হাবিবাকে নিয়ে স্কুলে যায়। আর হাবিবাকে বলে, শোনো মাম্মাম না ডাকা পর্যন্ত ক্লাস থেকে বের হবে না, ঠিক আছে? আচ্ছা। তানি হাবিবাকে তার ক্লাসে ঢুকিয়ে দিয়ে তানি ক্লাস নিতে চলে যায়। এদিকে হাসানের ফোনে কল আসে, আননোন নাম্বার থেকে কল। হাসান রিসিভ করলে সে বলে, বেশ সুখে আছো দেখছি, নতুন বিয়ে করেছ, বাচ্চাও হয়েছে। ভালো কথা, আমার মেয়েকে আমাকে দিয়ে দাও। কণ্ঠ শুনে হাসান চিনে ফেলেছে কলের অপর প্রান্তের মানুষটাকে। না চিনার কথাও নয়, যার সাথে এত বছর ছিল তাকে কিভাবে না চিনবে? তুমি নাম্বার কই পেয়েছ? তোমার সাথে সাথে সিমটাও সেদিন নষ্ট করে ফেলেছি। বাসাও চেঞ্জ হয়েছে, কারণ আগে হাসানরা অন্যের বাসায় থাকতো, এখন নিজের বাবার বানানোর বাড়িতে থাকে। অপরদিকে সীমা হাসতে থাকে, তোমাকে এখন ফলো করি চান্দ। তোমাকে আমার লাগবে না, আমার মেয়েকে চাই, মা ডাক শুনতে চাই। শুনে রাখো, সে শুধু আমার আর তানির মেয়ে। এই বলে কল কাটতে নিলে সীমা বলে, দেখা যাক, হাবিবাকে যে করে হোক নিয়ে আসবো আমার কাছে। এদিকে সীমার মা এসে বলে, তুই নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিলি, এখন যখন তোর আর সন্তান হচ্ছে না তখন মেয়েটার কথা মনে পড়ল। উফ, আম্মু কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। তুই বেশি করছিস। আমি যা করছি ঠিকই করছি।
তুই হয়েছিস তোর বাপের মতো ঘাটতারা, যদি আমার মতো একটুও হতি আজ সব রসাতলে যেত না। সীমা একটা হাসি দিয়ে মায়ের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। হাসান খুব চিন্তায় পড়ে যায়। এদিকে তানি ক্লাস নিচ্ছিল। হাবিবাদের ক্লাসে স্যারের অনুমতি নিয়ে স্কুলেরই কর্মরত একজন ঢুকে বলে, হাবিবা চলো, তোমার আম্মু তোমাকে ডাকছে। স্যার ভাবল যেহেতু তানি ডেকেছে তাকে অনুমতি দেয়া যায়। তাই হাবিবা খুশি মনে মাম্মামের কাছে যাওয়ার জন্য লোকটার সাথে যায়। ক্লাস শেষ করে তানি হাবিবার ক্লাসে যায়। মেয়েটি প্রতিদিন ফ্রেন্ডদের সাথে গল্প জুড়িয়ে দেয়। তখন আমাকে দেখে মাম্মাম বলে জড়িয়ে ধরে, কিন্তু পুরা ক্লাসে চোখ বুলিয়ে হাবিবাকে দেখা গেল না। বুকটা ধক করে উঠল। বাথরুমে যায়নি তো? আমাকে বলা ছাড়া তো কোথাও যায় না। তানি হাবিবার ফ্রেন্ড থেকে জানতে পারে এক লোক এসে হাবিবাকে নিয়ে গেছে। তারা কোন লোক জানে না। তানি ক্লাসে যে স্যার ছিলেন তার কাছে যায়, আমার মেয়ে কোথায় স্যার? তানি ম্যাডাম, আপনি না আপনার মেয়েকে যেতে বললেন? আমি এসেছি। না, লোক পাঠিয়েছেন? কিন্তু আমি কাউকে পাঠাইনি। মানে তাহলে? স্যার দ্রুত স্কুলের কর্মরত লোককে খুঁজলে লোকটি পালিয়ে যায়। তানি কাঁদছে আর দিশাহারা হয়ে পড়ছে। সবাই পুরা স্কুল বাথরুম তন্ন করে খুঁজে কোথাও পেল না। এদিকে হাবিবাকে বেহুশ করিয়ে সীমা লোকটির সাহায্য হাবিবাকে গাড়িতে তোলে আর মোটা অঙ্কের টাকা দেয়, যে টাকা দিয়ে লোকটি চাকরি না করেও আরামে খেয়ে যেতে পারবে 1 বছর। সীমার থেকে এখন টাকার চেয়ে হাবিবার মূল্য বেশি। মা ডাক শোনার প্রবল ইচ্ছে। বাসায় গিয়ে সীমা হাবিবাকে তার রুমে শুইয়ে দেয়। মা দেখো, এটা আমার মেয়ে। হাসানের চেহারা একদম। সীমার মা বলে উঠে, কি তুই শেষমেশ মেয়েটাকে নিয়ে আসলি? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি তাই হয়েছি। যতদিন বাঁচব ও আমার মেয়ে হয়ে থাকবে। তুই যতটা ভাবছিস তেমনটা নাও হতে পারে। সীমার মা আর কিছুই বলল না। সীমা ক্যান্সারে আক্রান্ত। যে ছেলের সাথে পালিয়ে গেল সে ছেলে 2 দিন এনজয় করে সীমাকে ছেড়ে দিয়েছে আর বলেছে যে মেয়ে নিজের স্বামী সন্তান ফেলে টাকা আর সুখের জন্য চলে আসতে পারে, সে আমাকে ছাড়বে নাকি নিশ্চয়তা? সীমার যখন বাচ্চা আর হচ্ছে না তখন ছেলেটা সীমাকে তাড়িয়ে দেয়। সীমা একজনের বিশ্বাস ভেঙে হাড়ে হাড়ে বুঝেছে নিজের বিশ্বাস ভাঙলে কতটা কষ্ট হয়। তারপর বাপের বাড়ি আসে। মা বাবা তো আর সন্তানকে পর ভাবে না। কিছুদিন পরই তার ক্যান্সার ধরা পড়ে। এদিকে বাচ্চার জন্য মরিয়া হয়ে উঠে সীমা। সকলের বাচ্চা দেখে তার ফেলে আসা বাচ্চার কথা মনে পড়তেই বুকটা হাহাকারে ভরে যায়। তারপর ভাবে যে কোনো মূল্য তার মেয়েকে তার কাছে এনে রাখবে। এদিকে তানি পাগলের মতো করছে। হাসানকে কল করে সব জানালো। হাসান এটা শুনে মুহূর্তে তানির স্কুলের উদ্দেশ্য বের হলো। তানি এদিক সেদিক খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে যায়। স্কুলে অন্যান্য ম্যাডামরা হাসানকে দ্রুত আসার জন্য বলে। তানিকে তারা বেঞ্চে শুইয়ে হুঁশ আনার চেষ্টা করছিল। হাসান আসার সময় ডাক্তার সহ নিয়ে আসে। ডাক্তার প্রেশারের সমস্যা বলে কিছু ঔষধ লিখে দিয়ে রেস্টে রাখতে বলে। হাসান তানিকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে বাসায় যায়। হাসানের মা তানির এই অবস্থা দেখে একদমই ভেঙে পড়ে। এদিক ওদিক তাকিয়ে হাবিবাকে খুঁজে। হাসান সব খুলে বলতেই তিনি কেঁদে উঠলেন, কেন আমরা নির্দোষী হওয়া সত্ত্বেও কাঁদতে হচ্ছে? কোথায় গেল আমার নাতনি? হাসান কিছু না বলে আবার বেরিয়ে পড়ে পুলিশের কাছে যায়। এদিকে সীমা সিমটা একেবারে নষ্ট করে ফেলে যাতে তাকে পুলিশ ট্র্যাক করতে না পারে। হাসানের সব সন্দেহের কথা পুলিশকে বলে এবং হাবিবার ছবি দেয়, দিয়ে এপাশ ওপাশ খুঁজতে থাকে। সীমারা আগে যে বাসা থাকতো সে বাসায় এখন তারা থাকে না। তানির হুঁশ ফিরলেই চোখ মেলে তাকায় আর মনে পড়ে যায় হাবিবার কথা। সামনে শাশুড়ি আর হাসিবকে দেখতে পায়। শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আমার জন্য এমন হয়েছে আম্মু, আমি মেয়েটাকে দেখে রাখতে পারিনি। এতে তোমার হাত নেই, আমার নাতনির কিছুই হবে না। হাসান বাসায় ফিরে আসে, কোথাও খুঁজ পায়নি। তানি হাসানের কাছে যায়, কোথায় আমার মেয়ে? খোঁজার চেষ্টা চলছে।
যেভাবে হোক মেয়েকে এনে দিন। হাসান কান্না আড়াল করে অভয় দেয় যে মেয়েকে শীঘ্রই খুঁজে আনবে। তানি অনবরত কাঁদতে লাগল, কত আদরের মেয়ে কোথায় হারিয়ে গেল। আরো সাবধান হওয়া উচিত ছিল, সব দোষ তার। এই ভেবে তানি পণ করে যতক্ষণ মেয়েকে খুঁজে পাবে না সে খাবার খাবে না। তানি রুমে গিয়ে অজু করে জায়নামাজে বসে পড়ে, যদিও তানি 5 ওয়াক্ত নামাজই পড়ে, আল্লাহই একমাত্র তার মেয়েকে সহিসালামতে রাখতে পারবে। অপরদিকে সীমা হাবিবাকে এটা সেটা খেলনা এনে দিচ্ছে, ছোট বাচ্চারা যা যা পছন্দ করে সব এনে দিচ্ছে, তারপরও হাবিবাকে দিয়েই যাচ্ছে। তারপর খাবার নিয়ে আসলে হাবিবা প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মারে, তারপরও সীমা কিছুই বলে না। প্লিজ আন্টি আমাকে যেতে দিন, আমার মাম্মাম চিন্তা করছে, সে আমাকে ছাড়া কিছুই বুঝে না। তাহলে একবার আমাকে মা বলে ডাকো। আমার মা থাকতে আপনাকে কেন মা ডাকবো? আপনি মা হলে অন্য মাকে কষ্ট দিতে পারতেন, আমার মতো বাচ্চাকে কাঁদাতে পারতেন। জোর করে কি মা হওয়া যায়? তানি খাবার খায় না, খালি মনে হচ্ছে হাবিবা ফিরবে। না খেতে খেতে তানি যেন কেমন হয়ে গেছে। তানি নিয়ম করে হাসিবকে খাইয়ে আবারও মন মরা হয়ে থাকে। শাশুড়ি ছেলে আর হাসিবকে সামলিয়ে রাখে, তারও মন খারাপ, তাই বলে না খেয়ে থাকলে কি হাবিবা ফিরে আসবে? তারপরও তানি বুঝে না যেন দোষটা তারই। শাশুড়ি অনেক কষ্টে বুঝিয়ে হাসিবের কথা বলে তানিকে খাওয়ায়। তানির চোখ জলে ভরে যায়, তার মেয়েটা কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে। হাসান পাগলের মতো খুঁজেও কোনো হদিস পায় না। সীমার মা বলে দেখেছিস জোর করে সব হয়, কিন্তু ভালোবাসা হয় না। তুই যাদের মেয়ে তাদের ফিরিয়ে দে। সীমা নিজের অপরাধের কথা চিন্তা করে হাবিবাকে বলে ঠিক আছে তোমাকে দিয়ে আসবো, তবে তুমি যদি আমার হাতে একটু খাবার খাও। হাবিবা মাম্মামের কাছে যাবে এই খুশিতে সীমার হাতের খাবার খেয়ে নেয়। সীমা চোখে আজ আনন্দের অশ্রু। 2 দিন এভাবে কেটে যায়। সীমা হাবিবাকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে একটা চিঠি ধরিয়ে দেয়। হাবিবা কলিং বেল ছাপ দিতেও হাসানের মা দরজা খুলে চিৎকার করে উঠে, তানি দেখো কে এসেছে। তানি শাশুড়ির আওয়াজ পেয়ে দৌড়ে এসে হাবিবাকে দেখে, এসে ঝাপটে ধরে কাঁদতে থাকে। হাসানের মা হাসানকেও কল করে অফিস থেকে আসতে বলে। কোথায় ছিলে এতদিন? একটা আন্টির কাছে। তানি বুঝতে পারে কার কথা বলছে। আমাকে মা ডাকার জন্য অনেক বলেছে, আমার মাম্মাম আছে, আমি কেন তাকে মা বলবো? তানি কেঁদে আবারও জড়িয়ে ধরে। হাসান এসে হাবিবাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। বাবাইয়ের জন্য একটা চিঠি দিয়েছে আন্টিটা। হাসান মেয়েকে কোলে নিয়ে ভিতরে আসে, তারপর চিঠিটা খুলে। হাসান, আমি সীমা বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার পাপের শাস্তি ঠিকই পেয়েছি। আমি ক্যান্সারের রোগী, আর কয়দিন হয়তো বাঁচব, তবে আমি এ দেশে আর থাকব না। পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়ে দেখলাম আমার আঁচল শূন্য। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। শুধু আফসোস আমি মা ডাকটা শুনলাম না। এটা তানিরই মেয়ে। খুব করে চাই সুখী থাকো তোমরা। বিদায়। হাসান এটা পড়ে কিছুই বলল না, বলার ভাষাও নেই। তানিকে চিঠিটা পড়তে দিল, তানি পড়ে কিছুই বলল না। তারপর হাসান চিঠিটা পুকুরে ফেলে দিল। তবে সীমার প্রতি এখন তার কোনো অভিযোগ অভিমান কিছুই নেই। তানি রান্নাঘরের দিকে যেতে নিলে হাবিবা বলে, মাম্মাম আমার ক্ষুধা পায়নি, আন্টিটা আমাকে জোর করে খাইয়েছে। তানি আবারও হাবিবার পাশে বসল। অনেক ভয় পেয়েছিলাম। তোমাকে হারিয়ে আমার কিছুই ভালো লাগেনি। আমারও তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। আমাকে অনেক অনেক খেলনা খাবার দিয়েছিল, তারপরও আমার মাম্মাম ছাড়া এসব কি ভালো লাগে। খুব মন খারাপ লেগেছিল। লাগবেই তো, তুমি যে আমার মেয়ে। হাসান আর তার মা হাসছে। হাসানের মা বলল, তা মা মেয়ে এবার খুশি তো? আজকে জমিয়ে রান্না হবে, সবার পছন্দের আইটেম থাকবে। রান্নার দায়িত্ব হাসানের, আমাদের আজ ছুটি। হাবিবা তালি দিয়ে খুশি হয়ে ভাইকে কোলে নিতে উঠল, মনে হচ্ছে অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা।
আসলে প্রিয় মানুষদের থেকে দূরে থাকলে সময়গুলা অনেক বেশি লাগে। হাসান বলে আজ আমার পরিবার পরিপূর্ণ, ভালোবাসি বউ। তানি চোখ বড় করে তাকায়, আবার শাশুড়িকে দেখে লজ্জাও লাগছে। তানি কথা কাটানোর জন্য বলল যান রান্না করতে, আমাদের ছুটি আজ, যদিও রান্না খাওয়া যাবে কিনা সন্দেহ। হাসান ভেঙচি কেটে বলে আমার রান্নার প্রশংসা আছে, মেসে থাকতে বন্ধুরা আমাকে দিয়ে রান্না করাতো আর কবজি ডুবিয়ে খেত। বিশ্বাস নট। হাসানের মা বলে হয়েছে আর ঝগড়া করতে হবে না। ঝগড়া আর কান্নাকাটির দিন শেষ, সুখ আর হাসি খুশি থাকার বাংলাদেশ। সবাই একসাথে হেসে উঠল। সমাপ্ত।